বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা কর্তৃক আয়োজিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জাসাসের আহ্বায়ক একসময় সারা জানানো চিত্রনায়ক জনাব হেলাল খান, উপস্থিত অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানে যারা দীর্ঘ সময় উপস্থিত থেকে নেতৃবৃন্দের বক্তব্য শুনলেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর যারা কষ্ট স্বীকার করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের উপর আলোকপাত করলেন, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিভিন্ন প্রকারের মিডিয়ার ভাইরা যারা অনেক সময় নিয়ে অনুষ্ঠানটি আজকে প্রচার করার জন্য অপেক্ষা করছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। বিদ্রোহী কাজী নজরুল সম্পর্কে অনেকেই কম বেশি আলোকপাত করেছেন। যতটুকু সময় যারা যতটুকু আলোচনা করছেন, তার যে সাহিত্যের ভান্ডারে অথবা তার কবিতা, গান, গজল, নাচ, এটা অনেকটা সাগর সম, এবং কয়েকদিন ধরেও যদি তার এই জীবনী লেখা উপর আলোচনা করা হয়, শেষ করা অত্যন্ত দুঃসাধ্য। মাঝখানে অনেকটা কাজী নজরুল ইসলাম হারিয়ে গিয়েছিল। সাম্প্রতিককালে বা কিছুদিন যাবৎ প্রত্যেকটা মানুষের আন্দোলনের সংগ্রামের বাঁকে বাঁকে তাকে উপস্থিত দেখা যায় অন্তরাত্মা দিয়ে। আমাদের দেশে একটি দল আছে, পাশাপাশি পশ্চিমবঙ্গে কাজী নজরুল ইসলামের উপরে বিশেষ করে ইউটিউবাররা সাম্প্রতিককালে যথেষ্ট গুরুত্ব দিয়ে তার বিভিন্ন গানের উপর ব্যাখ্যা বা তার অর্থ আবিষ্কার করার চেষ্টা করছেন। অর্থাৎ যুগটা এখন যেভাবে চলছে, সেখানে কাজী নজরুল ইসলামকে অনুপস্থিত রাখা, সেটা একটা চেতনার অপমৃত্যু। কাজী নজরুল ইসলাম কি ধর্মের কবি ছিলেন? মনে হয় না। কিসের কবি ছিলেন? আমার দৃষ্টিতে তিনি যুগের কবি। যে অবস্থানে তার জন্ম, যেই সময়টাই জন্ম, সে বর্ধমানের আসানসোলে, তখন গোটা ভারত ব্রিটিশ কলোনি। এই যে ব্রিটিশদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে তার লেখনী যথেষ্টভাবে তৎকালীন ব্রিটিশকে বিতাড়িত করাই হোক আর স্বাধীনতা অর্জনই বলা হোক, সেখানে কবি নজরুল ইসলাম তাদের আন্দোলনের একটা খোরাক ছিলেন, চেতনা ছিলেন, উন্মাদনা ছিলেন। তাকে লিখতে গিয়ে অনেকবার কারাবরণ করতে হয়েছে, শুধু কবিতা গান লিখতে গিয়ে। কোনো কোনো অনুষ্ঠানে তিনি গান গাইতেন। দেখা যেত বাসায় ফেরার আগেই পুলিশ তার বাসায় উপস্থিত।
অর্থাৎ এই যে গানটা কারারেই লৌহ কপাট ভেঙ্গে বেল বজ্রে বিপাট, কেন? অর্থাৎ নজরুল ইসলাম চলার পথে যেখানেই হোঁচট খেয়েছেন সেখানেই তার একটা সৃষ্টি আমাদের সামনে উপস্থিত করেছেন। এবং ছোটবেলার নাম দুঃখী, সেই জীবন যন্ত্রণা অভাব অনটন তাকে কখনো কিছু ছুঁড়ে ছাড়ে নাই। মনে হচ্ছিল যে ক্ষুধা যন্ত্রণা অভাব এটা তার নিত্য সঙ্গী, কিন্তু তিনি কখনো কাবু হন নাই। তার সাবলীল লেখা এবং সেই লেখার মধ্য দিয়ে তিনি যে জাগরণ সৃষ্টি করেছেন, সে কারণে আজকে কবি নজরুল ইসলামকে যদি আমরা বাংলাদেশের কবি বলি, জাতীয় কবি বলি, তাহলে আমার মনে হয় ওনাকে একটু খাটো করে দেখা হবে। কাজী নজরুল ইসলাম সর্বকালীন একজন অত্যাচারের বিরুদ্ধে একজন প্রতীকী নাম। কাজী নজরুল ইসলাম যুগ থেকে যুগান্তরে বেঁচে থাকবেন। যেখানে অত্যাচার, যেখানে নির্যাতন হবে, সেখানকার মানুষই কিন্তু কাজী নজরুল ইসলামকে অনুসরণ করবে এবং তাকে বারবার স্মরণ করবে। তার সৃষ্টি শক্তি, তার যে যুদ্ধ লড়াইয়ের যে বাক্যগুলি আছে, সে বাক্যগুলি স্মরণ করে সবাই মানসিকভাবে শক্তি ধারণ করতে পারবে এবং যে কোনো বাধা অতিক্রম করার ক্ষেত্রে তাদেরকে কিছু থেকে কেউ আটকাতে পারবে না। আমরা সেই সময় দুইটা কবি পাশাপাশি দেখি, একটা রবীন্দ্রনাথ ঠাকুর, একজন কাজী নজরুল ইসলাম। কিছু কিছু সাহিত্যিকরা দুইজনের মধ্যে একটু আলাদা করতে চান, কিন্তু আমি আলাদা কিছু দেখি না। কারণ কোনো কবি ধর্মের না, কোনো কবি জাতের না, কোনো কবি জাত দেশের না। কবি কবি সর্বকালে মানুষের কথা বলে, মানুষের জীবনের কথা বলে। তো সুতরাং অনেকেই বলেছেন যে আন্দোলন সংগ্রামের মধ্যে শুধুমাত্র মিটিং মিছিল আর পুলিশের সাথে ঢিলা বিনিময় এটা কি একমাত্র? যুদ্ধের ময়দানে শুধু কি গুলি ছুড়লে একটা জাতি উৎসাহিত হয়? তাতে কি সে সবকিছু ভরসা পায় না? সেই জাতিকেও কিন্তু উদ্বেলিত করার ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মীরা পিছন থেকে যোগান দেন, তালিম দেন। যদি ওই যে কি চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণীর দল, তার মানে কি? এটা আমাদের দেশের বোধহয় আর্মির প্যারেড এই মিউজিকটা বাজানো হয়। আর এই মিউজিকটা, গানটা যখন বাজানো হয়, দেখবেন যারা প্যারেড করে তারাও কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে তাদের শক্তি প্রদর্শন করে। তাহলে এই গানটাকে শুধু আমাদের দেশের সেনার জন্য না, এই গানটা সকল দেশের যে সার্বভৌমত্বের রক্ষার যে প্রতিরক্ষা বাহিনীতে যারা আছেন তাদের সকলের বেলায় প্রযোজ্য। তার দুঃখের আয়তনটা অনেক বড়। কবি তার ছোট্ট ছেলে কাজী অনুরুদ্ধ সব্যসাচীর বড় একটি ছেলে ছিল, তিনি মৃত্যুবরণ করেন। তার নাম ছিল বুলবুল। কবির পকেটের টাকা সামান্য, শিশু বুলবুল মারা গেছে, দাফন করার টাকা নাই। তিনি তার কবিতা, তার লেখা যে সকল পত্রিকা প্রকাশিত হতো, প্রকাশকদের বারবার টেলিফোন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন, তাকে কেউ দিচ্ছে না। একজন যা পাঠালো অনেক হলো, যথেষ্ট নয় দাফন কাফনের জন্য। এবং কবি তার এই শিশু সন্তানের লাশটাকে বাড়িতে ফেলে তিনি পায়ে হেঁটে প্রকাশকদের দুয়ারে গেলেন। একজন প্রকাশক বলল যে আপনার সন্তানের দাফনের ব্যবস্থা আমি করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এখানে বসে
আপনার অনুভূতিটা ব্যক্ত করে একটা কিছু লেখেন এবং সেটা আমি পত্রিকায় ছাপবো এবং আপনার এই সন্তান দাফন কাফনের জন্য যা দরকার আমি সম্পূর্ণ দেব। তিনি বসে বসে কালি কলম কাগজ মন যদি এক হয়ে যায় তখন তো লেখা হয় অত্যন্ত শক্তিশালী। তাই ঘুমে আছে বুলবুলি কি শান্ত হয়ে আমার গানের বুলবুলি, এই গানটা লেখার পর তাকে অর্থ দিতে হলো। অর্থাৎ এই যে সৃষ্টিটা কোত্থেকে হচ্ছে, এই গানটা যদি তিনি স্বাভাবিকভাবে লিখতে যেতেন পারতেন না, অর্থাৎ জীবনের বড় একটা ধাক্কা তাকে এখানে দাঁড় করে দিচ্ছে লিখতে। তার প্রেমের গান আছে, কখনো কখনো গান, কোনো কোনো লেখা গানে বা কোনো কোনো কবিতা তিনি ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে কলম ধরেছেন। সাথে সাথে প্রচার হয়েছে নজরুল কাফের। নজরুল আল্লাহ খোদা মানে না, কিন্তু গজলের মধ্য দিয়ে যখন তিনি আল্লাহর ইবাদত নানা ধরনের গজল লিখেছেন তখন সেই গজল শুনে কিন্তু কেউ বলতে পারে না যে নজরুলের চেয়ে বড় খোদা ভক্ত কেউ আছে। অর্থাৎ বিভিন্ন মুখী তার পদচারণা তার লেখার মধ্যে। আরেকটি ছিল বাংলা সাহিত্যে কবি নজরুল ইসলাম শুধুমাত্র আমাদের যে বাংলা ভাষাটা, সেই ভাষার ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ তার লেখনী ছিল না। তার লেখার মধ্যে আরবি, ফার্সি, উর্দু শব্দ ছিল, যেই শব্দগুলি ব্যবহারের মধ্যে তার গজলগুলি অত্যন্ত উচ্চাঙ্গের হয়ে দেখা যায়। এবং বাংলা সাহিত্যে কবি নজরুল ইসলামের এই সকল শব্দগুলি কিন্তু এখন বাংলার পরমাত্মীয় অর্থাৎ বাংলা ভাষার মধ্যে তারা স্থান করে নিয়েছেন। আধুনিক জমানায় যারা লেখেন ওটাকে তারা উর্দু বা ফার্সি হিসেবে ব্যবহার না করে বাংলা হিসেবে ব্যবহার করেন। অর্থাৎ এই যে সংস্কৃতিটাকে যে তিনি সমৃদ্ধ করতে পারছেন, এটা তার একটা বিরাট প্রতিভা যে বৈশিষ্ট্য, এটা আমরা অনুভব করতে পারি যদি একটু গভীরভাবে চিন্তা করি। কবি নজরুলের জীবনটা বোধ অনেকটা ছন্ন ছাড়ার বা যাযাবারের মতো। কোনো জায়গায় তিনি কিন্তু স্থায়ীভাবে অনেকদিন বসবাস করেন নাই। আজকে আমাদের এই বাংলাদেশের অনেক জায়গায় ওনার অবস্থান, কখনো ত্রিশাল, কখনো ময়মনসিংহ, কখনো মুরাদনগর, কুমিল্লার, কখনো কুমিল্লা শহরে। অর্থাৎ নানা জায়গায় তার জীবনটা নানাভাবে কেটেছে এবং শেষ পর্যন্ত তার মাতৃভূমিতেই গেলেন, কিন্তু শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন এই বাংলাদেশের পবিত্র। সুতরাং ওনার প্রত্যেকটা লেখার পিছনে একটা ঘটনা আছে, যে ঘটনাগুলিকে ওনাকে উৎসাহিত করছে একটা কিছু সৃষ্টি করতে। আর নজরুল বরাবরই কিন্তু সৃষ্টি সুখের উল্লাস মেতে থাকতেন। ক্ষুধা, দারিদ্রতা, বিলাসিতা, এইসব জীবন ব্যবস্থা নিয়ে বা তিনি একজন পরিপূর্ণ ধনী, সম্পদ থাকবে, লোক টাকা পয়সা থাকবে, সেই বিষয়টা ছিলেন না। সাধারণত মুসলিম পরিবারে যারা নাম রাখে তারা সাধারণত খুঁজে খুঁজে ব্যয় করে, কিন্তু ধর্মের সাথে সম্পৃক্ত নাম, প্রত্যেকটা নামেরই কিন্তু অর্থ থাকে। কিন্তু কাজী নজরুল ইসলাম তার সন্তানদের নাম রাখতে গিয়ে কিন্তু এই বিষয়টা এড়িয়ে গেছেন। কাজী সুবোস আছে, কাজী অনুরুদ্ধ, এই যে তার লেখার মধ্যে তিনি হিন্দু না তিনি মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ, এই বিষয়টাকে কখনোই তিনি মানুষের সামনে নিজেকে জাহির করতে অপ্রস্তুত ছিলেন না। কবির যখন উঠতি বিদ্রোহী কবিতাটা পত্রিকায় প্রকাশিত, চারিদিকে নাম কাজী নজরুল ইসলাম, কিন্তু সবাই তো চেনে না।
কলকাতার পুরান কলকাতার মানিকতলায় তিনি যখন বসবাস করেন, সে মানিকতলায় এখনো বাড়ির ঘরগুলি কিন্তু পাকা ছাদ দেওয়ার নিয়ম নাই, এখনো উপরে টালি আর মাটির ঘর। ও জায়গাগুলো হচ্ছে না, নানা কারণে যাওয়া। যাই হোক, তিনি শহরতলিতে একটা ক্লাব ঘরে বসতেন বিকালে মাঝে মধ্যে। তো ক্লাবটার সামনে দিয়ে একটা রাস্তা, পাশে মেয়েদের একটা স্কুল, মেয়েরা দল ধরে আসা যাওয়া। কবি মানুষ তো মাঝে মাঝে কিছু কিছু কথার বাদ ছুড়ে মারতেন। মেয়েরা খুব বিরক্ত, একদিন তাকে মোটামুটি ঘেরা করে যা হয় আর কি তাই শোনা। তো কবি কোনো উত্তরও দিচ্ছে না, উত্তেজিত হচ্ছে না। তাকে যতই উত্তেজিত করার চেষ্টা করছে তিনি হাসছেন। যাই হোক, করার চেষ্টা করবো, ক্লান্ত হয়ে ফিরল, আবার বাড়ি দিকে যাওয়া। কিছু পথ যাওয়ার তার কণ্ঠ থেকে আস্তে করে যে গানের কথাটা বেরোল, মেয়েগুলি দাঁড়ায় গেল। তুমি সুন্দর তাই চেয়ে দেখি প্রিয়, সে কি বলো অপরাধ। এখন মেয়েগুলিকে চিন্তা করলো, কি বাবা এত গালাগালি করলাম, কি বললো। এই গানটা কিন্তু আগে লেখা না, ওই মুহূর্তে একটা লাইন গানটা পুনরাবৃত্তির সময় যাচ্ছে। পরের দিন স্কুলের দিদিমণি মানে হেড মিস্ট্রেসকে সব মেয়েটাকে বললো, তোমরা ভুল করছো, রত্ন ছিল না, এটা বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম। ওরা মানসিকভাবে আহত হল, কাজটা কি করে তার কাছে কিভাবে ক্ষমতাটা অর্জন করা যায়। তাই স্কুলের ফাংশন বাৎসরিক কিছুদিন পরে হেড মিস্ট্রেসের সব মেয়েরাই বললো, দিদিমণি ওই বিদ্রোহী কাজী নজরুল ইসলামকে আমাদের ফাংশনে আনা যায় না। তাই যাই চেষ্টা সফল হলো, তিনি আসলেন এবং আনুষ্ঠানিকতার শেষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকবেই। আর কলকাতার শহরগুলির কথা, এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সব মেয়ে দল ধরে কবিকে বলল, আপনি সেই গানটা গাবেন, মানে আজকে পরিবেশন করবেন, আমাদের অনুরোধ থাকবে। কবি হানা উত্তর দিল না, মুচকি এসে হারমোনিয়ামটা হাতে দিয়ে অতি জ্বালা বলছিলেন যে আগে শুধু হারমোনিয়াম আর তবলা হলেই চলত, আজকের এই আধুনিক প্রযুক্তি যে বাদ্যযন্ত্র এগুলি ছিল না, এগুলি লাভও আছে ক্ষতিও আছে, আসল গান হারায় যায় যন্ত্রের আওয়াজে। যাই হোক, কবি এবার আর সেই গানটা না গেয়ে গাইল কি, আমায় নহে গো তুমি ভালোবাসো মোর গান। তার মানে কি, প্রতি পরতে তার সৃষ্টি, প্রত্যেকটা ঘটনার উপরই তার উত্তর। যতগুলি কবিতা পড়বেন, যতগুলি গান দেখবেন, এর পিছনে কোনো না কোনো ছোট্ট ছোট ইতিহাস আছে। তো যেহেতু এখন ইউটিউবে একটা নজরুল গীতি বা নজরুলের করে নানা ধরনের প্রকাশ করে, আমি প্রতিদিন রাত্রি 12টার পরে কাজী নজরুল ইসলামের দু একটা এরকম কবিতা গল্প শুনি। ওনারটা যে শুনি তাও বলবো না, আরো অনেক একটা শুনি। বিশেষ করে রাজনীতিবিদদের থেকে শিল্প সাহিত্যিকদের জীবনীগুলি কবিত্ব বেশি করে শুনি। আমাদের দেশের যারা এত চলচ্চিত্রের বা পশ্চিমবঙ্গের যারা চলচ্চিত্রের, একসময় তো তাদের সাথে খুব আলাদা করা দেখা যেত না। এবং যখন পশ্চিমবঙ্গের ছবি উত্তম শিল্পীদের বাধা মা, তখন আমাদের দেশের যারা চলচ্চিত্রে যারা জন্ম দেয় খানে খানা তারা যখন বই করে, তখন তো তাদের সাথে পাল্লা দিয়ে আমাদের ছবি তো কখনো বক্স অফিস খালি থাকতো না। যেমন উত্তমে এক সময় বিকল্প হয়ে দাঁড়াইলো বাংলাদেশের রহমান, আর সুচিত্রার বিকল্প হয়ে দাঁড়ালো স্বপ্ন। আর রহমানের জুটি তো আমাদের বয়সের লোকরা এখনো মনে রাখে, ভালোভাবেই রাখে। পরবর্তী পর্যায়ে স্বপ্ন পাকিস্তানের উর্দু চলচ্চিত্রে তিনি একজন শ্রেষ্ঠ নায়িকা হিসেবে বাংলাদেশে ফেরত আসলেন। তো যাই হোক, সুতরাং আমি আজকে বর্তমান যে আমাদের সরকার ব্যবস্থা
এগুলো তো আমার মর্মান্তিক এবং সেটা নিয়ে আমি এখন তেমন কোনো উচ্চবাচ্য না করে আমরা বিদ্রোহের আগুনে জ্বলে উঠি। আমরা যে সৃষ্টি করতে চাই সৃজনশীল একটি রাষ্ট্র ব্যবস্থা, যেখানে আমরা অধিকার প্রতিষ্ঠা করতে চাই, যেখানে আমরা গণতন্ত্র ফেরত চাই, সেই গণতন্ত্রটাকে আনার জন্য আমরা একটু উপস্থিত থাকি। সাংবাদিকরা যারা বলছেন রাজনৈতিক বক্তব্য, আমি এতক্ষণ যা বললাম এর মধ্যে যদি রাজনৈতিক বক্তব্য না হয়, এটা আলাদা করে কি রাজনৈতিক বক্তব্য জানতে চান? ওই ওবায়দুল কাদেরের মতো, না হাসান মাহমুদের মতো, না এই যে পুলিশ কর্মকর্তারা যা মাঝে মাঝে কয় ওই রকম কথা কি শুধু রাজনৈতিক কথা? ওগুলো রাজনৈতিক কথা না, ওটা ফেসিবাদের কথা। এই কাজী নজরুলকে নিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলে রাজনৈতিক খোরাক অনেক পাবেন। আপনার যে বিষয়টা নিয়ে বেশি ব্যস্ত, আমি বুঝি যে ভদ্রলোক মারা গেলেন, যেভাবেই হোক বাগানে ফুল ফুটুক আর না ফুটুক, তারপরে তো এটা গোলাপের বাগান নাকি? ভোটেই হোক, চুরি করেই হোক, ভোট না পেয়েই হোক, তারপরে তো তারা সংসদের সদস্য, তাই না? রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা সবকিছু তো নেয়। যে মৃত্যুর রহস্যটা, যে খুনটা নিয়ে কলকাতার সাংবাদিক, এখানকার সাংবাদিকরা যা বলছে, প্রশাসনের ভাষাটা সাথে আমি বেশি খুব একটা মিল খুঁজে পাই না। কারণ ঘটনা কিছু না জেনে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, এটা ওদের কাজ না, আমাদের এই দেশের লোক কাছে। একটা গোয়েন্দা সংস্থার প্রধান বললেন, আমরা আগে থেকেই আমাদের কাছে কিছু খবরাখবর ছিল। বা সাধারণ আগে থেকে যদি খবরাখবর থাকে, তাহলে লোকটাকে আগে থেকে সাবধান করলেন না কেন যে আপনি তো চলাফেরার ক্ষেত্রে সংযত থাকেন? আজকে যে জিনিসটা হচ্ছে সেটা হলো, এই খুনটা কেন? একটা মানুষকে খুন করে কেন? কোন প্রেমিক কি প্রেমিকাকে খুন করে না? হয়তো বিরহে সে আজীবন দেবদাসের মতো কাটায় দেয়, হয়তো সে বিয়ে শাদী করে না। যদি মেয়ে হয় তাহলে পুরুষদেরকে পছন্দ করে, ঘৃণা করে। আর যদি ছেলে হয়, মেয়ের কাছে যদি সে পরাজিত হয় ভালোবাসায়, তাহলে সে মেয়েদের সম্বন্ধে আবল তবল পালে দিয়ে লাইন লেখে। বা আজকে কতটুকু ঘটনা হলে একটা মানুষ, শোনা যায় তারা বন্ধু, একটা বন্ধু একটি বন্ধুকে মারতে উদ্যত হয় কখন? এই বিষয়টা কিন্তু আপনাকে গভীরভাবে ভাবতে হবে। যে কথাগুলি আকাশে বাতাসে আসছে, আনুষ্ঠানিকভাবে আপনারা লেখেন না কিন্তু বলা বলি করেন, অর্থাৎ এখানে একটা স্বার্থের দ্বন্দ্ব, এখানে অর্থের জানা পাওনার দ্বন্দ্ব, এবং একটা অন্ধকার জগতের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, যার বিরুদ্ধে 17টি মামলা ছিল। তিনি 111-এর সময় ভারতে কাটাইছেন, তখন তিনি জাতীয় পার্টি করেন। দেশে এসে তিনি আওয়ামী লীগে যোগ দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে যান। তখন একটা ক্লাস 9-এর ছেলে শিবির করত, বুঝে না বুঝে। তাকে শিক্ষকের মাধ্যমে প্রথম ধমক, তারপরে তাকে গ্রেপ্তার, এবং পুলিশ বলল না গ্রেপ্তার না, ওকে ছেড়ে দিচ্ছে। থানাতে কিছু ফুট ধরে যাওয়ার পরে এই ছেলেটা গায়েব হয়ে গেল। তাকে শুধু মারলই না, চোখ দুটো উল্টে ফেললো, অর্থাৎ উঠে নিল। আপনার শুনে থাকবেন এখান, অর্থাৎ কতটুকু নৃশংস। তার মা বাবার কথা, মারলো তো মারলো, আমার সন্তানের চোখ দুটো উঠে নিল কেন? সুতরাং অন্ধকার জগতের এটা একটা প্রতিচ্ছবি। হ্যাঁ, খুনের বিচার তো হতেই হবে, এবং যারা মারছে তাদেরকে কোনো অজুহাত দিয়ে বিচারের আওতা থেকে মুক্ত রাখা যাবে না। খুনের যারা জড়িত, সংগঠিত করছে, তাদের শাস্তিটা অনিবার্য। খুনি এবং যিনি খুন হয়েছেন, তাদের অন্ধকারের জগৎটা হয়তো আজকে চাপা পড়ে যাবে, সব অপরাধ মাফ হয়ে যাবে। এখন
অনেক রকমের কথা আপনারা সাংবাদিকরা জানেন, সব রকমের কথা বলতে পারেন না। বেনজির আহমেদ আর এই খুন আর আজিজ আহমেদ, তাদেরকে নিয়ে আমরা বহুত আত্মতুষ্টিতে আছি। বেনজিরের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়েছে। আজিজ আহমেদ সরকারের উপর চাপাইছে দেখবে, এবং ওবায়দুল কাদের বলেছেন অপরাধীকে শাস্তি পেতেই হবে, নাকি? আমরা অপরাধীর পক্ষে দাঁড়াবো না। ওবায়দুল কাদের সাহেব, অপরাধী বানাইলো কারা? তাদের আজিজকে অপরাধী করলো কে? আর বেনজিরকে এত অর্থ উপার্জনের জন্য সুযোগ সুবিধা কে দিল? কেন দিল? এই যে বিনা ভোটে নির্বাচন, এই যে ইলেকশনের নমিনেশন জমার যেদিন বাছাই হয় সেদিন 153 জন এমপি নির্বাচিত হয়ে যায়, রাত দিনের ভোট ট্রাকে কাটে। কাদের থেকে কাটাইছে? পারবেন চকুলটাতে? পারবেন না। যদি চকুলটা পাল্টা, যদি তার চকুলটায়, তখন তো এই যে ঝিনাইদহের ঘটনার মতো পাল্টা ঘটনা তো ঘটতে পারে। আপনাদের যেটা বলছেন এটা হলো এইটুকু মানুষের দৃষ্টি থেকে পরিবর্তিত করা। সরকার অত্যন্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপাতত মানুষকে ঘুম পাড়ানো। দেখবেন ওরা সবাই মাপ পাবে, ওরা সব খালাস পাবে। বেনজির আহমেদের মামলা ঠিক আছে, সেই মামলার ট্রায়াল তো হয়নি এখনো। সেই মামলায় বেনজির আহমেদ এখন ধরে হাজিরও দেয় নাই, আদালত থেকে, উচ্চ আদালত থেকে আগাম জামিনও নেয় নাই। হি ডাজ নট কেয়ার হোয়াই। সুতরাং এখানে অনেক আইনজীবী আছেন, যে কোনো অভিযোগের ট্রায়াল ছাড়া বিচারের রায় হয় না। এবং আদালত কি বলছেন? সম্পত্তি তো বাজেয়াপ্ত করলেন, স্থাবর অ্যাকাউন্ট ফ্রিজ করলেন, বেনজিরকে গ্রেপ্তার করার কি কোন আদেশ দিচ্ছেন? মনে হয় না। এই যে আপনাদের যে আইনজীবী আছেন ভালো, আর ক্রিমিনাল কেস ভালো বোঝে, এটা যদি হাইকোর্টে একটা রিট হয়, এই নিম্ন আদালতের রায়টা কি টিকবে? এবং বেনজিরকে বসে আছে এমনি, যে যাবে সে রিট করবে, এবং রিটে দেখা যাবে যে এটা অবৈধ। এমনি আস্তে আস্তে যেমন শেখ হাসিনার 13টা মামলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তাই না? এবং যার ভাই শেখ সেলিম বলছে এই 60 কোটির চেক টাকা আমি শেখ হাসিনাকে দিছি বলে, আছে না? কি গুলশানে একটা ভদ্রলোক ছিল যে নাকি চেকে টাকা দিয়েছিল শেখ হাসিনাকে, আজম চৌধুরী, উনি তো আছে বেঁচে। যখন ক্ষমতা আসলো, আজম চৌধুরী বেলুনের মতো চিপসা গেল, মামলা প্রত্যাহার করে দিল। 13টি মামলা কিন্তু হজম করে ফেলল। আওয়ামী লীগের লোকদের 8,500 মামলা সেই তথাকথিত ওয়ারেন্ট সরকার দিছিল। কোন মামলায় কারো জাল হচ্ছে? হয় নাই। কিন্তু জেল হয় নাই আওয়ামী লীগ বিএনপিতে, এমন কেউ বাকি আছে? অর্থাৎ বিএনপির বিরুদ্ধে যেগুলি মামলা দিচ্ছে এটা সঠিক, আর ওনাদের যেটা মামলা দিচ্ছে সেটা রাজনৈতিক কারণ, তাই না? শেখ হাসিনা যখন হিথ্রো এয়ারপোর্টে ফেরত যায়, বাংলাদেশ সরকার যখন আপত্তি করে, সোফার আইনও যদি আবার মনে ভুল না হয়, তখন জেনারেল মন্ত্রী বোধহয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, তখন সে বলছিল শেখ হাসিনাকে কোনোদিনই দেশে ফিরতে দেওয়া যাবে না, সে যে পয়জন ফর বাংলাদেশ। আমি মনে করি আমি কথাটা মিথ্যা বলছি না। সে কার কথা? জেনারেল মতিন তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, সে যে পয়জন ফর দ্য কান্ট্রি, উই শুড নট অ্যালাউ হার টু কাম ব্যাক ইন বাংলাদেশ। তখন তিনি চলে গেলেন। এখন তো মোদি ভক্ত, কিন্তু
আসলে তো ওনাকে বাঁচালেন কে? আজকে রাষ্ট্র ক্ষমতা আনলেন কে? সব কলকাঠি প্রয়াত রাষ্ট্রপতি ভারতের দাদা প্রণব মুখার্জি। আরেক দিক দিয়ে আমাদের নেত্রীও কিছুটা তাকে আগায় দিচ্ছে, অথবা দায়ীও বলতে পারি। আমরাও দায়ী। আমরা শেখ হাসিনাকে দেশে আসতে বলছি, আমরা খালেদা জিয়াকে দেশ থেকে না যাওয়ার জন্য অনুরোধ করছি। তার দেশত্ববোধটা এত উচ্চ মার্গের, তিনি দেশ ত্যাগ করলেন না। এবং ম্যাডাম যদি দেশ ত্যাগ করতো তাহলে হয়তো ম্যাডামও ফেরত আসতো না, শেখ হাসিনাও বাংলাদেশে আসতো না। আজকে বাংলাদেশের চিত্র ইতিহাসটা কেমন হতো সেটা আমি কল্পনা করে বের করতে পারি না। কারণ আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি। কারণ আমি ম্যাডামকে বহুত কষ্ট করে এবং অনুরোধ করে তাকে দেশ ত্যাগ করতে দেই নাই। এবং সেই দিন তারেক রহমানকে কেন গ্রেপ্তার করা হয়েছিল? একটি মাত্র কারণ, খালেদা জিয়াকে ব্ল্যাকমেল করা। অর্থাৎ তাতে যেন খালেদা জিয়া রাজি হয়ে পড়ে দেশ ছাড়তে। আপনারা জানেন খালেদা জিয়ার বাসায় মাত্র 150 দিন রান্না হয় নাই। ভুতুরে বাড়ি, চুলা বন্ধ, রাত্রিবেলায় পাটকাল মানে ধারণা জানালায় সারা রাত্রি তিনি জেগে থাকতেন, ফজরের নামাজ পড়ে তারপরে তিনি ঘুমাতেন। অনেক ধরনের নির্যাতন তার উপরে হয়েছে। যতটুকু আমার মনে আছে ওনার সাথে কথাবার্তা বলা, হঠাৎ আমার খেয়াল হলো কিছু লিখতে হয়। আমি লেখাটা শুরু করছি। মানে এই লেখাতে কি আহত হবে, কে খুশি হবে, কি বেজার হবে, সেটা আমার কাছে বড় নয়। আমাকে দেখতে হবে সত্যিটা মানুষের সামনে তুলে ধরা। এই আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, মুকুল বোস, তারা শেখ হাসিনাকে দল থেকে বের করার জন্য চেষ্টা তো কম করে নেন, করছে তো, করে নাই। আর আজকে অর্থাৎ যে রাজনীতিকরণ এবং 2 ফ্যামিলি, খালেদা জিয়া এবং হাসিনা, শুধু একমাত্র খালেদা জিয়া মাতৃভূমির প্রতি দরদ, অন্যায়ের কাছে মাথা নত না করার জন্য তিনি দেশ ত্যাগ করেন নাই, তাই খালেদা জিয়া ফেসে গেল। আর হাসিনা আজকে অন্ধকার জগতের সহযোগিতা নিয়ে তিনি 16-17 বছর জগৎ প্রধানমন্ত্রী। ওই যে আমি বললাম, আপনি মানেন বা না মানেন, বাগানে ফুল ফুটুক আর না ফুটুক, আজ তো বসন্ত। সুতরাং আমি মানি বা না মানি, যত ন্যায় অন্যায় যেভাবেই হোক, প্রধানমন্ত্রীর ভাতা সম্মান এখান থেকে তো তিনি বঞ্চিত হচ্ছেন না। আর সাংবাদিকদেরও তো ওনাকে দেবী আসনেও বসান, কত সুন্দর সুন্দর কথা বলেন, পিঠা পায়েসের আয়োজন করে ভোট কেটে সেখানে আপনারা অনেকে গিয়ে অংশগ্রহণ করেন, কত তারিফ করেন যে শেখ মুজিবকেও ছাড়াই গেছে শেখ হাসিনা। হ্যাঁ, শেখ মুজিবের ক্ষমতা, দীর্ঘ জীবন লড়াই, ক্ষমতা ভোগ করছেন 3.5 বছর। আর শেখ হাসিনা বিনা লড়াইয়ে ক্ষমতায় আছেন 17 বছর, তাই না? যাই হোক, অর্থনীতি পরে বলবো। আপাতত রাজনৈতিক ভাবে যেটুকু আমি বুঝি সেটুকু বললাম। এমন একজন ক্ষণজন্মা পুরুষ, যার দেশাত্মবোধ এবং সাধারণ মানুষ মজলুম জনতা, মাওলানা ভাষিককে যেমন মজলুম বলা হয়, আমার কাজী নজরুল ইসলামও একজন মজলুম কবি, মজলুমদের কবি। এবং যুগে যুগে কাজী নজরুল ইসলাম এই মজলুমদের মুক্তি সংগ্রামে সবসময় অন্তরে থাকবে। যার অন্তরে থাকবে না, তার দ্বারা সৃষ্টি সম্ভব হবে না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।